বন্ধুরা, আজকে ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আমি আশা করি তোমরা সবাই ভালো আর সুন্দর সুস্থ জীবন নিয়ে নিরাপদে আছো। তো আজকে আমরা নতুন একটি টিউটোরিয়াল নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আজকে আমাদের টিউটোরিয়ালের বিষয় হচ্ছে কর্মধারয় সমাস। আমরা এর আগে যে সমাস এবং সমাস কী এবং সমাসের প্রকারভেদ এবং দ্বন্দ্ব সমাস সম্পর্কে জেনেছি। তো আজ আমরা শিখব কর্মধারয় সমাস কী। এটা আমাদের এসএসসি এবং এইচএসসি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় এবং এসএসসি এইচএসসি পরে বিশ্ববিদ্যালয় তথা বিসিএস সহ অন্যান্য পরীক্ষাতেও একটি খুব গুরুত্বপূর্ণ একটি সমাসের পর্যায়ভুক্ত পড়ে। অতএব এইটার গুরুত্ব রয়েছে, সেইটাকে আমাদের কিন্তু মেনে আজকে ক্লাসটা করতে হবে, কারণ এটা একটা সুদূর প্রসারী মানে পাবলিক পরীক্ষারও ফাংশন একটা থেকে থাকে। তো তোমরা যারা শিখছো তারা অবশ্যই খুব গুরুত্বপূর্ণ বিষয় বলেই শিখতে এসছে এবং এটাকে সেইভাবেই শিখতে হবে। তো বন্ধুরা, আমরা আসলে সরাসরি আজকে চলে যাব কর্মধারয় সমাসে। কর্মধারয় সমাস আসলে কি সেই বিষয় সম্পর্কে আমাদের আজকের ক্লাস পুরোটা, এবং এই পুরো ক্লাসে আমি তোমাদের সাথে রয়েছে। যেটা বলছিলাম যে কর্মধারয় সমাস, কর্মধারয় সমাস আসলে কি এটা আমরা সবাই একটা ধারণা, ভয় থাকে, ভীতি থাকে। তা আসলে কি বিষয়টা, এটা যখন আমাদের সামনে আসে তখন আমরা চিন্তা করি যে আসলে কর্মধারয় সমাসটা কোন প্রক্রিয়ায় হতে পারে। দ্বন্দ্ব সমাসটা ওইভাবে ছিল, তাহলে কর্মধারয় সমাসটা আবার কিভাবে হবে। আসলে সমাস নানামাত্রিকভাবে বিভিন্ন প্রক্রিয়ায় হয়ে থাকে। তো যেটাকে আমরা বোর্ডেও দেখতে পাচ্ছি যে আসলে এই কর্মধারয় সমাসটা কি বোঝাতে চাচ্ছে। বা আমরা যেমন যদি বলি নীল যে পদ্ম, ধরে নাও একটা শব্দ বললাম, তিনটা শব্দ বললাম, নীল যে পদ্ম, নীল পদ্ম একসাথে হয়ে যাচ্ছে। তা আমরা এর আগে তো তোমাদের শিখিয়েছি যে সমাস কি, সেখানে পূর্বপদ কি, পরপদ কি, সমস্ত পদ কি, সেই বিষয়গুলো যখন আমরা পড়াতে যাচ্ছিলাম তখনই কিন্তু আমাদের ভিতরে একটা বিষয় এসেছিল যে পূর্বপদ দেখো নীল যে পদ্ম, তার মানে পূর্বপদ হলো নীল আর পদ্ম হলো পরপদ, আর মধ্যপদ আমরা ধরছি না। আর নীল পদ্ম যখন একসাথে হয়ে যাচ্ছে তখন সেটা হয়ে যাচ্ছে মূলত নীল পদ্ম। তো নীল পদ্ম হতে গেলে নীল দেখো একটা বিশেষণ, আবার পদ্ম হচ্ছে একটা নাউন বা বিশেষ্য। তো সেক্ষেত্রে সংজ্ঞাটা এমন হতে পারে যে কোনো মানে যে সমাসের পূর্বপদ বিশেষণ বা বিশেষণ ভাবাপন্ন শব্দ হতে পারবে, মানে ওই জাতীয় বিশেষণ, মানে পূর্বপদটা বিশেষণ হবে আর পরপদ হয়ে যাচ্ছে হলো বিশেষ্য, সেই সমাসটাকে আমরা বলবো হচ্ছে কর্মধারয় সমাস। তো বন্ধুরা, এখন আসলে বিষয়টা হচ্ছে তোমরা এখানেও দেখতে পাচ্ছ যে এটা আমাদের অনেক সম্মানের আত্মত্যাগের একটা বিষয়। সেটা হচ্ছে যে স্মৃতিসৌধ, পলান্ন মানে অন্ন মানে তো দেখো মাংস আছে, এর ভেতরে পল, তারপরে এখানে তো অরুণ, যেটা সূর্য, সকালে সূর্য উঠছে। তো এখানে আমরা একটা বিষয় দেখানোর চেষ্টা করছি যে স্মৃতি রক্ষার্থে সৌধ, স্মৃতিসৌধ। দেখো আমরা আগেই বলেছি যে পূর্বপদ হচ্ছে বিশেষণ বা বিশেষণ ভাবাপন্ন শব্দ হবে, আর পরপদ হবে হচ্ছে মানে শেষ পদটা, বিশেষ করে ব্যাস বাক্যের পরপদটা হলো বিশেষ্য। তো এখানেও আমরা সেইভাবে অনেক কিছু দেখতে পাই, তবে ব্যতিক্রম সব কিছুর মধ্যে রয়েছে, সেটা আমরা দেখাবো যে কর্মধারয় সমাসের ব্যতিক্রম কোথায় রয়েছে। তো বন্ধুরা, এখানে তোমরা যদি করো স্মৃতি রক্ষার্থে সৌধ, স্মৃতিসৌধ, দেখো মাঝখান থেকে পদ উঠে স্মৃতি আর সৌধ একসাথে হয়ে গেছে। হ্যাঁ, পল মিশ্রিত অন্য, পলান্ন, অরুণের ন্যায় রাঙা, অরুণ রাঙা, বিভিন্ন প্রক্রিয়ায় এগুলো হলো আমাদের আজকের কর্মধারয় সমাসের উদাহরণ। তো উদাহরণের ক্ষেত্রে আমরা যখন নীল পদ্ম বলেছিলাম, আমি সংজ্ঞাটা আরও একবারে বলি যে সমাসের পূর্বপদ আগের পদ বিশেষণ আর পরপদ, মানে বিশেষণ ভাবাপন্ন হবে, আর পরপদ হচ্ছে, তো দেখতে পাচ্ছ পরপদ হচ্ছে মূলত বিশেষ্য। এখন আমি তোমাদেরকে কাছে যদি একটা প্রশ্ন করি, তাহলে তোমরা বলো তো যে কর্মধারয় সমাসে কোন পদ প্রাধান্য পায়, মানে প্রধান থাকে, পূর্বপদ না পরপদ? বলো তো। আসলে প্রশ্ন হচ্ছে এখানে এরকম যে পূর্বপদ দেখো নীল এবং পরপদ হচ্ছে পদ্ম। আমরা যে উদাহরণটা দিয়েছি নীল পদ্ম বলেছি, তো নীল পদ্ম যখন একসাথে হয়েছে, নীল পদ্ম, লাল পদ্ম, সবুজ পদ্ম হয়ে যাচ্ছে, নাম হয়ে যাচ্ছে, অর্থাৎ বিশেষ্যটা প্রাধান্য, মানে পরপদটা প্রধান হচ্ছে।
এই জন্য কর্মধারী সমাসে পরপদেই প্রধান হবে। ওকে, তো আমি যদি এখন তোমাদেরকে বলি যে কর্মধারী সমাস বলতে আমরা কি বুঝি, বা বইয়ে আমাদের কোন ধরনের সংজ্ঞা দেওয়া থাকতে পারে বা দেওয়া আছে, তাহলে সেটাও বোর্ডে দেখতে পাচ্ছি যে যদি এখানে কর্মধারী সমাসের ক্ষেত্রে এখানে বলা হচ্ছে যে যেখানে বিশেষণ বা বিশেষণ ভাবাপন্ন পদের সাথে বিশেষ্য বা বিশেষ্য ভাবাপন্ন পদের সমাস হয় এবং পরপদের অর্থই প্রধান থাকে। এটা তোমরা একটু খুব গুরুত্বের সাথে নিবে যে পরপদের অর্থই প্রধান থাকে, তাকে আমরা কর্মধারী সমাস বলি। কর্মধারী সমাসের ব্যাস বাক্যে যিনি, তিনি, যাহা, তাহা, যে, সে, যে ইত্যাদি ব্যবহৃত হতে পারে, অনেক সময় হয়ে থাকে। তো এখানে আমরা দিয়েছি যেমন যিনি জজ, তিনি সাহেব, জজ সাহেব, মহান যে রাজা, মহারাজা, বা নীল যে পদ্ম, নীল পদ্ম। সেক্ষেত্রে আমরা আসলে এটাকে কিভাবে নির্ণয় করতে পারি এটা আমরা দেখবো, অর্থাৎ কর্মধারী সমাসের প্রকারভেদটা কিভাবে হতে পারে সেটাও আমাদের দেখতে হবে। তবে কর্মধারী সমাসের প্রকারভেদ আলোচনা, যেহেতু কর্মধারী সমাস 4 প্রকার, তো সেই 4 প্রকারকে যখন আমরা আলোচনা নিয়ে আসবো, তো ওই 4 প্রকারের বাইরেও ব্যতিক্রম কিছু রয়েছে, মানে বিভিন্নভাবে এটা সাধিত হয়, নানাভাবে সাধিত হতে পারে। তো সেই নানাভাবে মানে প্রায় 8 ভাবে সাধিত হয়। আমরা সেই জিনিসগুলো একটু দেখে আসবো। তো তোমাদেরকে যেটা আমি এখন বলতে চাচ্ছি যে কর্মধারী সমাস মূলত 4 প্রকার, আমরা পরে আলোচনায় আসবো। সেটা হচ্ছে মধ্যপদলোপী, উপমান, উপমিত এবং রূপক কর্মধারায়। তো সেই 4টা আসার আগে ওই 4টা নিয়মের মধ্যে তো পড়বেই, নিয়মের বাইরে যেগুলো বিভিন্নভাবে যেটা সাধিত হবে সেটাকে আমরা একটু ব্যতিক্রম বলে থাকবো। ব্যতিক্রমের মধ্যে এই বিষয়গুলো তোমাদের ব্যাস বাক্য যখন করতে, সমাস যখন নির্ণয় করতে হয় বা ব্যাস বাক্য যখন নির্ণয় করতে হয়, তখন কিন্তু এই বিষয়গুলো মাথায় রাখতে হয়। সমাসের ক্ষেত্রে এটা বেশ প্রয়োজনীয় একটি বিষয়। দেখো, দুটি বিশেষণ পদও কিন্তু এই কর্মধারী সমাস হতে পারে। দুটি বিশেষণ পদে দেখো দুটি বিশেষণ পদে কিভাবে, যিনি চালাক, চালাক তো একটা বিশেষণ, তার একটা গুণ, যে চালাক সেই চতুর, চালাক চতুর। হ্যাঁ, বুঝতে পেরেছ? আবার দুটি বিশেষ্য পদও হতে পারে, দুটো বিশেষণও হয়, কখনো কখনো দুটি বিশেষণ পদও হয়ে থাকে। সেক্ষেত্রে কেমন হয়, দুটি বিশেষের ক্ষেত্রে যিনি জজ, জজ তো নাম, তিনি সাহেব, সাহেব একটা নাম, দুটো নাম মানে বিশেষ্য, জজ সাহেব। এরপরে কার্য পরম্পরা বোঝাতে যে কৃদন্ত পদ আছে সেই পদের পরেও কিন্তু আমাদের কর্মধারী সমাস হয়ে থাকে। পরীক্ষায় এই 3 নাম্বারটা খুব গুরুত্বপূর্ণভাবে এসে থাকে, বিশেষ করে এসএসসি লেভেলে। আর ইন্টারমিডিয়েট লেভেলে তোমাদের যেহেতু সমাসের বেশিরভাগ ক্ষেত্রে নির্ণয় করে থাকো তোমরা, তো সেই ক্ষেত্রে সমাস নির্ণয়ের জন্য তোমাদের এই অর্থগুলো জানতে হয় যে এটা কিভাবে নির্ণয় করতে হয়। এটা তার একটা প্রক্রিয়া বা একটা নিয়মের মধ্যে পড়ে যায়। তো সেখানে কার্য পরম্পরা অর্থে যেটা বোঝায় আগে ধোয়া পরে মোছা, মানে একটা কাজের পর আর একটা কাজ করা। তো সেখানে কি দেখাচ্ছে যে ধোয়া মোছা, আগে ধোয়া পরে মোছা। তোমরা 3 নাম্বারটা একটু গুরুত্বের সাথে দেখবা। 4, পূর্বপদে যদি পুরুষবাচক শব্দ থাকলে সমস্ত পদে পুরুষবাচক, এখানে স্ত্রীবাচক হবে। দুঃখিত, যদি পূর্বপদে স্ত্রীবাচক শব্দ থাকে, এখানে স্ত্রী হবে, স্ত্রীবাচক শব্দ থাকে, তাহলে সমস্ত পদে সেটা পুরুষবাচক হয়ে যাচ্ছে। যেমন সুন্দরী যে লতা, এখানে উদাহরণটা দেয়, সুন্দরী হলে স্ত্রীবাচক একটা শব্দ, সেটা সুন্দরলতা হয়ে গেছে। এটা সমাসের প্রত্যেকটা ক্ষেত্রে মনে রাখতে হবে। যেমন আমরা যদি দ্বিগু সমাস যখন করব, তখন দেখব যে পঞ্চ নদের বা পঞ্চ নদীর সমাহার যখন বলবো, সেটা হয়ে যাবে পঞ্চ নদ, যেহেতু এই পাশে নদী ওই পাশে নদ হয়ে যাচ্ছে। তো এখন একটা বিষয় দেখো বন্ধুরা, যে পূর্বপদে যদি মহান বা মহৎ থাকে, মানে আমরা যদি যেমন মহান যে নবী, মহানবী, ঠিক আছে, বা দেখো মহৎ থাকলে যে মহৎ যে কীর্তি, মহাকীর্তি, এই মহান বা মহৎ থাকলেই এখানে মহা হয়ে যাবে। দেখো মহান যে নবী, মহানবী। আবার যদি মহৎ দেখো তো মহৎ যে কীর্তি, মহাকীর্তি, সেটা হয়ে যেত। যদি কখনো কু থাকে সমাস নির্ণয়ের ক্ষেত্রে, যেমন পদার্থ, কু থাকলে কদ হয়ে যাবে, কদ বা কদ হয়ে যাবে। কু যে অর্থ, পদার্থ, এটা মনে রাখতে। রাজা থাকলে রাজ হবে, এটা তোমরা হয়তো আগে থেকেই জানো যে রাজা থাকলে কিভাবে রাজ হয়। সেক্ষেত্রে আমরা যেটা বলতে পারি সেটা হলো যে রাজা থাকলে রাজ হবে, মহান যে রাজা, মহান থাকলে তো মহা হবে, সেটা আমরা আগেই জেনেছি। তবে একটা ক্ষেত্রে মনে রাখা দরকার আমাদের, যে যখন মহান মহা হয়ে যাচ্ছে আর রাজাটা রাজ হয়ে যাচ্ছে, যেমন হাঁসের রাজা, ষষ্ঠী তৎপুরুষ আমরা যখন পড়বো, তখন কিন্তু হাঁসের রাজা রাজহাঁস, রাজা, বা রাজার পুত্র, রাজপুত্র। তো সেক্ষেত্রে রাজা থাকলে সমস্ত জায়গায় আমরা রাজ ব্যবহার করব, রাজা থাকলে রাজ হয়ে যাচ্ছে। আরেকটা হলো যে পূর্বপদ আর পরপদ কিছু ব্যাস বাক্য আছে,
মানে সেটা তোমার বইয়ে আরো সুন্দর করে ঢং করে লেখা আছে, তো সেটা দেখবা। তো আমরা যেটা বলতে চাচ্ছি যে পূর্বপদ পরপদ মানে উল্টে যায়, মানে সেদ্ধ যে আলু সেদ্ধ, হ্যাঁ, যে পথের অর্ধে অর্ধপথ এইদিকে চলে এসছে। তো এরকম করে অনেকগুলো সমাসে এগুলোর ব্যবহার রয়েছে। তো কর্মধারয় সমাসের ক্ষেত্রে আমরা এই 8টা বিষয়কে একটু গুরুত্ব দেব। ওকে বন্ধুরা, তো এখন এটা হলো আমাদের গেল একটা বিষয়। এরপরে কর্মধারয় সমাসের মূলত আমরা যেটা প্রকারভেদ, কত প্রকার হতে পারে কর্মধারয় সমাস, সেই বিষয়টা আমরা একটু খেয়াল করব। কর্মধারয় সমাস কত প্রকার হতে পারে সেটা তোমরা দেখতে পাচ্ছ যে কর্মধারয় সমাস 4 প্রকার হতে পারে। এবং 4 প্রকার মানে কি 4 প্রকারই হয়ে থাকে। দ্বন্দ্ব সমাস যেমন নানা প্রকার হয়েছিল, কিন্তু এখানে একেবারেই পাঠ করে দেওয়া আছে মধ্যপদলোপী, উপমান, উপমিত এবং রূপক। এবং খুব চমৎকারভাবে আমরা এই সমাসের এই 4টা অর্থ জানবো। তোমাদেরকে এইটুকু বলতে পারি যে সমাসের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ পাঠ হচ্ছে কর্মধারয় সমাসের এই 4টা পাঠ। তো এই 4টা পাঠ যদি বুঝতে পারি, আমরা পরবর্তী সমাসের ধাপগুলো বুঝতে আমাদের অনেক সুবিধা হবে। তো এখন তাহলে কর্মধারয় সমাস 4 প্রকার, আমরা আবার বলি 4 প্রকার। 4 প্রকার ক্ষেত্রে আমরা যেটা করব যে আগে প্রথমে করব মধ্যপদলোপী কর্মধারায়। মধ্যপদলোপী কর্মধারায় করতে গেলে আমাদের কি করতে হয় তোমরা এটা একটু লিখে নিবা। মধ্যপদলোপী কর্মধারায় দেখো এখানে এটা একটা সিংহাসন, সিংহের মতো করে চিহ্ন দেওয়া আছে, এই যে সেই সিংহাসন রাজা বসে। এখানে দেখো সিংহ চিহ্নিত আসন, সিংহ চিহ্নিত আসন একবারে হয়ে গেছে, সমস্ত পদ হয়ে গেছে সিংহাসন। এটা পূর্বপদ, মধ্যপদ, পরপদ। তো আমরা যেহেতু পূর্বপদ আর পরপদ নিয়ে বেশি কথা বলি, তো এই দুটো এক হয়ে গেছে, কিন্তু মাঝখানের এই চিহ্নিত যে মধ্যপদটা এটা হারিয়ে গেছে, অর্থাৎ মধ্যপদের লোপ ওটা সরে গেছে, বিয়োগ হয়ে, যার কারণে আমরা এটাকে বলবো হচ্ছে মধ্যপদলোপী কর্মধারায়। মধ্যপদ লোপ পেলে যে সমাস সাধিত হবে কর্মধারায় সমাসের ক্ষেত্রে তাকে আমরা বলবো মধ্যপদলোপী কর্মধারায়। এখন মধ্যপদলোপী স্যার মাঝখানে পদ লোপ পাবে, তো আরো অনেকগুলো সমাস যেমন বহুব্রীহি সমাসে পাবে, কিন্তু এখানে স্পষ্ট হবে যে এখানে শুধু মাঝখানের পদই লোপ পাবে। বহুব্রীহির ক্ষেত্রে আমরা ওখানে যখন যাব ওই আলোচনা তখন দেখাই দিব যে মধ্যপদলোপী বহুব্রীহিটা কেমন হয়। তো এটা তাহলে আমার মনে হয় যে এই দেখো সিংহের মতো আসন, এই যে এইটা চলে গেছে। যেমন আমি যদি বলি সাহিত্য বিষয়ক সভা, সাহিত্য বিষয়ক সভা, সাহিত্য সভা প্রথম ও শেষটা আছে, বাট বিষয়ক শব্দটা উঠে চলে গেছে। তো যখন মাঝখানেরটা লোপ পাবে তখন সেটা মধ্যপদলোপী কর্মধারায় হয়ে যাবে। কিভাবে হয়ে যাচ্ছে সেটা একটা মজার বিষয় আমরা এখানে দেখতে পাচ্ছি। যে কর্মধারয় সমাসে লাল রঙের লেখাতে দেখো, যে কর্মধারয় সমাসে ব্যাস বাক্যের মধ্যপদে লোপ হয়েছে, আমরা এটা বলছি বারবার, এবং এটা আমি আশা করি আমাদের মেমোরিতে চলে গেছে। তো এখন দেখো যে মধ্যপদলোপী কর্মধারায় সে সিংহ চিহ্নিত আসন, সিংহের সাহিত্য বিষয়ক সভা। আমরা শুরুর দিকে 3টা উদাহরণ দিয়েছিলাম, পল মিশ্রিত অন্ন, পলান্ন, দেখো ওখানে মিশ্রিত উঠে গেছে, ওটাও কিন্তু একটা ক্ষেত্রে কিন্তু মধ্যপদলোপী হয়ে যাচ্ছে। বলেছিলাম ওখানে একটা স্মৃতি রক্ষার্থে সৌধ, স্মৃতিসৌধ, ওটাও কিন্তু মধ্যপদলোপী হয়ে যাচ্ছে কর্মধারায় ক্ষেত্রে। তো এইটাই হচ্ছে আমাদের সবচেয়ে এক আকর্ষণীয় এবং চমৎকার বিষয়। সেই বিষয়কে আমরা অবশ্যই সুন্দরভাবে শিখে নিব যে মাঝখানের পদ উঠে গেলে অবশ্যই সেই পদটা হয়ে যাবে মধ্যপদলোপী কর্মধারায়, এবং সেটা হয়েও যাচ্ছে সাহিত্য বিষয়ক সভা, সাহিত্য সভা, আয়ের উপর কর, আয়কর, চিনি নির্মাণের কল, চিনি কল। তো এইগুলো হচ্ছে বলতে মধ্যপদের এই যে উপরে বিষয়ক চিহ্নিত নির্মাণ এগুলো উঠে গেছে এবং পূর্বপদ আর পরপদ এক হয়ে গেছে। এটাই হয়ে গেছে মধ্যপদলোপী কর্মধারয় সমাস। তাহলে আমরা মধ্যপদলোপী কর্মধারয় সমাস সম্পর্কে পরিষ্কার ধারণা পেলাম। এখন আমরা চলে যাব উপমান কর্মধারয় সমাস। আমরা যদি উপমানের ক্ষেত্রে তোমাদের একটু বোঝাই, তাহলে আমরা এখানে মূলত দেখতে পাচ্ছি একটা বরফের স্তূপ, বা যাকে তুষার বলা হয়। তুষার মানে হচ্ছে বরফ, আর এখানে একটা বক দেখতে পাচ্ছি আমরা সাদা রঙের, তো বা আমরা সাদা রং। তো এখানে দেখো এটার রঙও সাদা, এটার রং সাদা, অর্থাৎ দুটো রঙের মিশ্রণ ঘটে যাচ্ছে। অর্থাৎ তোমরা উপমান কর্মধারয় সমাসের ক্ষেত্রে উপমান শব্দের অর্থ হচ্ছে তুলনীয় বস্তু, কোনো কিছুর সাথে কোনো কিছু তুলনা করা। তুলনা করতে গেলে আমাদের একটা বিষয় মনে রাখতে হয়, সেটি হচ্ছে মূলত মানে সবচেয়ে বড় বিষয় মনে রাখতে হয়, সেটি হচ্ছে যে কার সাথে কার তুলনা করছে। ধরো আমার চেহারা কালো, তুমি এখন ভ্রমরের সাথে তুলনা করছো যে ভ্রমর কৃষ্ণ
কেশ, ধরে নাও ভ্রমর, ভ্রমরের ন্যায় কৃষ্ণ কেশ, তাহলে সেটা কি হয়ে যাবে? ভ্রমর কৃষ্ণ কেশ। তো যেহেতু আমরা প্রত্যক্ষ কোনো বস্তুর সাথে, ধরো আমাদের কেশ মানে চুল, তো আমরা যদি প্রত্যক্ষ কোনো বস্তুর সাথে পরোক্ষ কোনো, যেমন আমরা বলেছি যে ভ্রমর কৃষ্ণ কে, ভ্রমর মানে আমরা ভ্রমরের সাথে তুলনা করছি, ভ্রমরটা বাইরে আছে। অর্থাৎ এখানে দুটো বিষয় আছে, যেটার সাথে আমরা তুলনা করব মূলত সেটা হয়ে যাবে কি হবে? যার সাথে তুলনা করব সেটা হয়ে যাবে উপমান। যার যেমন ভ্রমরটা হচ্ছে এখানে উপমান, আর প্রত্যক্ষ কোনো বস্তুর সাথে তুলনা করলে সেটা হবে উপমিত। এটা একটু মাথায় রাখবা। তো এখানে দেখো আমরা এখানে তুষারের ন্যায় শুভ্র মানে সাদা, তুষারের ন্যায় মানে তুষারের মতো, এখানে তুষারটা হচ্ছে হলো উপমান আর এই সাদাটা হচ্ছে হলো উপমেয়। তো সেক্ষেত্রে তোমরা উপমান কর্মধারয় সমাস নির্ণয় করার ক্ষেত্রে একটা জিনিস মনে রাখবা, যে এখানে রঙের ব্যবহার থাকবে বা স্বাভাবিক ধর্মের কথা। ধর্ম মানে বৈশিষ্ট্য, এটা রং কালার, দেখো এখানে সাদা, এটাও সাদা, চুল কালো, ভ্রমর কালো, ঠিক আছে। এবং উপমান কর্মধারয় করতে গেলে আমাদের একটা বিষয় মাথায় রাখবে, সেটা হচ্ছে যে অবশ্যই উপমান কর্মধারয় সমাসের ন্যায় শব্দটা মাঝখানে থাকবে। যেমন এখানে বলছে তুষারের ন্যায় শুভ্র, তুষার শুভ্র, ভ্রমরের ন্যায় কৃষ্ণ চুল, ভ্রমর কৃষ্ণ চুল। তো এরকম যদি ন্যায় থাকে তাহলে সেটা উপমান হয়ে যাবে। আমি আরও একবার বলি, উপমান শব্দের অর্থ হচ্ছে তুলনীয় বস্তু প্রত্যক্ষ কোনো বস্তুর সাথে, মানে যেটা চোখে দেখি সেই বস্তুর সাথে পরোক্ষ কোনো বস্তু, ভ্রমর, সেই পরোক্ষ কোনো বস্তু যদি আমরা তুলনা করি তাহলে সেটা হয়ে যাবে উপমান তৎপুরুষ দুঃখিত উপমান কর্মধারয় সমাস। তো আমাদের মনে রাখার আরও একটা বিষয় রয়েছে এখানে, সবচেয়ে ক্লুটা হচ্ছে এখানে যে এটা রং মিলে যাবে দুটো, যে অরুণের ন্যায় রাঙা, অরুণ মানে সকালে যে সূর্যটা যে সকাল আমরা প্রথম দেখিয়েছিলাম, সেই ন্যায়টা মাঝখানে বসছে, অরুণের ন্যায় রাঙা, অরুণ মানে সকালে সূর্য ওঠে, রাঙা মানে লাল। তো অতএব লালে লালে মিলে গেলেই এটা বোঝাই যায় যে উপমান কর্মধারয় সমাস হয়েছে। তো এইটার ক্ষেত্রে আমরা যদি একটু দেখি যে উপমান কর্মধারয় সমাসটা আসলে কি, এখানে একটু দেখো, উপমেয় পদ এর সাধারণ ধর্মবাচক বা গুণবাচক পদের সঙ্গে উপমান পদের যে সমাস হয় তাকে উপমান কর্মধারয় বলে। অধিকাংশ ক্ষেত্রে ন্যায় মাঝখানে বসে, এটা একটু মাথায় রাখবা। আর একটা কথা মনে রাখতে হবে যে এখানে দেখো কয়েকটা উদাহরণ, আমরা 6টা উদাহরণ দিয়েছি। তুষারের ন্যায়, তুষার মানে বরফ, বরফের মতো সাদা, শুভ্র মানে সাদা। তো তুষারের ন্যায় শুভ্র, তুষার শুভ্র, ভ্রমরের ন্যায় কালো, ভ্রমর কালো, অরুণের ন্যায় রাঙা, অরুণ রাঙা। তারপরে হয়ে যাচ্ছে হরিণের ন্যায় চপল, হরিণ চপল, শশকের ন্যায় ব্যস্ত, শস্য ব্যস্ত। আর একটা হচ্ছে বকের ন্যায় ধার্মিক, বক ধার্মিক। এগুলো উদাহরণগুলো তুমি দেখে রাখবা। এটা হচ্ছে কি বললাম, প্রত্যক্ষ কোনো বস্তুর সাথে পরোক্ষ কোনো বস্তুর যখন আমরা তুলনা করব তখন সেটা হয়ে যাবে কর্মধারয় সমাস। তো বন্ধুরা, এখন আমাদের সবচেয়ে সুন্দর ও সহজ প্রক্রিয়ায় আমরা দুটো প্রকারভেদ শিখলাম। একটা হচ্ছে মধ্যপদলিপি, সাহিত্য সভা, স্মৃতিসৌধ, পলান্ন, আমরা শিখেছি আরও কি আরও কয়েকটা তো শিখলামই। তো এখানে আমরা এসে শিখলাম তুষার শুভ্র, ভ্রমর কালো, অরুণ রাঙা, হরিণ চপল, শস্য ব্যস্ত ইত্যাদি শিখেছি আমরা। তো এটা গেল। এরপর উপমিতটা, উপমিতর বিষয়টা একটু মনে রাখবা, যে উপমিত হতে গেলে আমরা দেখো এখানে একটা মানুষের ছবি দিয়েছি এবং এখানে একটা, আমরা এই কন্টেন্টটা শিক্ষক বাতায়ন থেকে সাহায্য নিয়েছি। তো আমরা এই দেখি এখানে একটা হরিণ এবং এখানে একটা মানুষ, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে পুরুষ সিংহের ন্যায়। দেখো উপমিত আসলে কি জিনিস, উপমিতটা আসলে কি, আমরা উপমানে বলেছিলাম যে প্রত্যক্ষ কোনো বস্তুর সাথে পরোক্ষ কোনো বস্তু যখন আমরা একটা মিল দেখাবো তখন সেটা হয়ে যাবে হলো মূলত উপমান। আর কিন্তু এই ক্ষেত্রে আমরা যেটা দেখতে পাচ্ছি যে উপমান হতে গেলে উপমিত হতে গেলে দেখো একটা বস্তুর সাথে আর একটা বস্তু, বিশেষ চরিত্রগত যে একটা ব্যাপার থাকে, চরিত্রগত, এখানে কিন্তু রং থাকবে না। আগে বলছিলাম রং যেমন লাল, নীল, সবুজ হতে পারে, কিন্তু এখানে কোনো রং থাকবে না। এখানে ন্যায়টা লাস্টে চলে যাচ্ছে এবং পুরুষ সিংহের ন্যায় হিসাব করে, এই দেখো এই সিংহটা এদিকে চলে যায়, সিংহ পুরুষ হয়ে যাচ্ছে। অর্থাৎ এখানে কোনো সাধারণ গুণের কথা উল্লেখ নেই। হ্যাঁ, যার কারণে এটা উপমিত কর্মধারায়। এখন উপমিত কর্মধারায় আসলে কি হতে পারে সেটা আমরা একটু দেখি, যে আমরা একটু উপমিত কর্মধারায় কি বললাম, যে যখন উপমান আর উপমিতর মধ্যে কখন অসম্ভব কল্পনা হবে, অসম্ভব কল্পনা, সেটা হয়ে যাবে হচ্ছে উপমিত কর্মধারায়। ঠিক আছে, যেমন মুখ চন্দ্রের ন্যায়, হ্যাঁ, বা মানে চন্দ্রমুখ,
তো সেইভাবে কখনো মানুষের মুখটা চাঁদের মতো দেখে, কিন্তু চাঁদের মতো তো চাঁদ তো সুন্দর সুন্দর গোল, মানুষের তো নাক উঁচু হয়ে থাকে, তাহলে এটা সম্ভব না, অর্থাৎ অসম্ভব কল্পনা হবে। পুরুষও সিংহের মতো হতে পারে না, তাহলে তো পশু পাখি হয়ে যাবে, 4টা পা হয়ে যাবে পুরুষের। কিন্তু একটা তুলনা করা হয়েছে, কিন্তু এই তুলনাটায় কোনো রং থাকবে না, কোনো ধর্ম থাকবে না, জাস্ট একটা চরিত্রগত দিকে এটা একটা মিল থাকে আর কি। ওকে, এরপর আছে রূপক কর্মধারে। রূপক মানে কি? রূপ, যেমন মানুষ রেগে গেলে আগুনের মতো হয়ে যায়, হ্যাঁ, ক্রোধ রূপ অনল, ক্রোধানল, মানে রাগ আর আগুন একই মতো, একটা রূপের ভিতরে, অর্থাৎ অভিন্নতা কল্পনা করা হবে, যে উপমান আর উপমিতের ভিতরে একটা অভিন্নতা থাকবে, তাহলে সেটা হয়ে যাবে মূলত রূপক কর্মধারে। দেখো, মুখ চন্দ্রের ন্যায়, চন্দ্রমুখ, এটা রূপক কর্মধারে ধরো না, আমরা এটাকে ধরেছি, উপমিতই ধরে নিলাম, আমরা রূপক কর্মধারের পরে পড়বো। তো সেক্ষেত্রে আমরা একটা জিনিস দেখতে পারি, যে দেখো এখানে দেখো একটা জিনিস, প্রাণ রূপ পাখি, প্রাণ পাখি, এটা অভেদ্য, মানে এই যে প্রাণ পাখি আমাদের মনের মধ্যে একটা, এর সাথে সম্পর্ক আছে, অভিন্ন হয়ে যাবে, সেটা ভিন্ন হবে না। আগেরটা যেমন সিংহ আর চাঁদ, সিংহ আর পুরুষ অভিন্ন ছিল, এখানে প্রাণ আর পাখি দুটোই, এই যে প্রাণ যাকে বলে, আবার পাখিও তাকে বলছে। মন রূপ মাঝি, মানে মনটাই আমাদের চালাচ্ছে, এটা আলাদা রকম রূপক আছে, রূপ আছে ভেতরে, এই জন্য এগুলোকে আমরা রূপক কর্মধারায় বলবো, মানে একটা অভিন্নতা থাকবে উপমেয় আর উপমিতর মধ্যে। সেক্ষেত্রে আমরা রূপক কর্মধারায় বলতে কি বোঝাতে পারি তোমাদের, সেটা হচ্ছে দেখো, ক্রোধ রূপ অনল। ক্রোধ মানে রাগ, এই দেখো রেগে গেছে, আগুনের মতো হয়ে গেছে। তো এর ফলে কি হচ্ছে? এর ফলে মানে রাগ দেখাচ্ছে এবং আগুনের মতো হয়ে যাচ্ছে। তো এটা মানে অগ্নিমূর্তি ধারণ করা যাকে বলে। তো সেক্ষেত্রে আসলে আমরা মনে রাখতে হয় যে রূপক কর্মধারায় হচ্ছে মূলত উপমান আর উপমিতের মধ্যে একটা অভিন্ন কল্পনা হবে। যেমন মনরূপ মাঝি বলেছে, যে এই একদম হৃদয় মাঝি আর কি, আমরা একসাথে আমাদেরকে নিয়ে যাচ্ছে কে যেন, মানে এটা আধ্যাত্মিক কথাবার্তা আর কি। তো এখানেও তাই হবে, যে ক্রোধ রূপ অনল, মানে ক্রোধ মানে রাগলে মানুষ আগুনের মতো হয়ে যায়, একই উপমান উপমিতের ভিতরে, এই জন্য ক্রোধানল। বিষাদ রূপ সিন্ধু, মানে বিষাদ মানে কি? দুঃখগ্রস্ত হলে বিষাদ সিন্ধু, মানে কষ্টটা যেন সাগরের মতো অসীম হয়ে গেছে, একই রূপ একই মান। মন রূপ মাঝি, মন সংসার রূপ সাগর, সংসার সাগর। জীবন রূপ প্রদীপ, জীবন প্রদীপ। আনন্দ রূপ সাগর, আনন্দ সাগর। এখানে সংজ্ঞায় কি বলছে? উপমান ও উপমেয় পদের মধ্যে অভিন্নতা কল্পনা করলে, এই অভিন্নতাটি গোল করে রাখবা, করলে তাকে আমরা রূপক কর্মধারায় বলে দিই। এখানে পূর্বপদটি সাধারণত কোনো বস্তু হয় না, হয় কোনো ধারণা বা অভিজ্ঞতা, এটি একটু মাথায় রাখতে হয় আমাদের। তো এইটা মূলত আমাদের কর্মধারয় সমাস। কর্মধারয় সমাসের ক্ষেত্রে তোমরা নিজেদের যাচাই করার জন্য দেখতে পারো যে উপমান আর উপমিত কর্মধারয় সমাসের মূল পার্থক্য কোথায়, তুমি তোমার বন্ধুর সাথে এটিকে শেয়ার করতে পারো, উপমান আর উপমিতের পার্থক্যটা কোন জায়গায় আছে। তারপরে তোমরা গ্রুপে যদি এটা নিয়ে আমার এই ক্লাসটা করো, তাহলে গ্রুপে তোমরা যদি করো, তাহলে এটা দুটি করে উদাহরণ সব প্রত্যেক প্রকার কর্মধারয় সমাসের সংজ্ঞা লিখতে পারো তোমরা পাঠ করে। 4 জন বন্ধু মিলেও এটা করতে পারো। আর এই ক্ষেত্রে তুমি নিজে যাচাই করতে পারো কর্মধারয় সমাস কত প্রকার। আমি আশা করি তোমরা বলতে পারবা 4 প্রকার। এই সমাসে কোন পদের অর্থপ্রধান থাকে, পরপদের অর্থপ্রধান থাকে। উপমিত কর্মধারয় সমাস কাকে বলে সেটা তুমি বলতে, উপমান কর্মধারয় কাকে বলে। সাধারণ গুণ উল্লেখ থাকে কোন সমাসে, উপমানে। ব্যাস বাক্যের মধ্যপদ লোপ পায় কোন সমাসে, এটা পারবা। মধ্যপদ লোপ, অভিন্নতা কল্পনা করা হয় রূপকে। আমি একটু তোমাদের হয়ে এটা মূল্যায়ন করলাম, তোমরা একটু এটা দেখবা। এটা যদি তোমরা নিজেরা লিখো যে উপমান উপমিত রূপক কর্মধারায় সমাসের সংজ্ঞা উদাহরণ সহ লিখো, তাহলে তো সেটা অবশ্যই একটা চমৎকার হবে। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের পাঠ। যদি তোমরা কোনো সমস্যা হয় তাহলে কমেন্টসে জানাবে, আমি অবশ্যই তোমাদের সেই প্রশ্নগুলো উত্তর দিব। যদি কোনোটা বুঝতে অসুবিধা হয় তাহলে সেটাও তোমরা আমাকে জানালে আমি কৃতার্থ হব। আর যদি ভিডিওটা আপনারা কোনো শিক্ষক বা কোনো সিনিয়র পার্সন দেখে থাকেন, তাহলে আপনাদের কাছে অনুরোধ, যদি এই ভিডিওতে কোনোরূপ কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই আমাকে যদি আপনারা মতামত দেন, তা আপনাদের কাছে আমি কৃতজ্ঞ থাকব। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। সুন্দর, সুস্থ, নিরাপদ জীবনের প্রত্যয় আজকের মতো আমরা শেষ করছি।